প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমার আজকে একটু লেট হয়ে গেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো প্রিয় শিক্ষার্থী, আমি আজকে ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ অধ্যায় পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে পড়াচ্ছিলাম। সৃজনশীল বা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো কিভাবে হয় সেগুলো একটু আলোচনা করছিলাম। তো এর আগে আমি চোখ ও কান সম্পর্কে আলোচনা করেছি। আজকে হবে জিহ্বা ও ত্বক। এখন আমি তোমাদের সুবিধার্থে আগে থেকেই 2-4টা প্রশ্ন লিখে রেখেছি, যদিও আমার বোর্ডটা ছোট, তারপরেও একটু দেখো যে এখানে জিহ্বা সম্পর্কে প্রথমে আজকে আমরা আলোচনা করব জিহ্বা। তো জিহ্বা প্রশ্ন হচ্ছে, জিহ্বার কাজ কি? জিহ্বা কি কাজ করে থাকে? এখানে সৃজনশীল প্রশ্ন হিসেবে আসলে সৃজনশীল প্রশ্ন হিসেবে একটু ভিন্ন রকম, একটু ঘোরানো থাকতে পারে, যে স্বাদ গ্রহণকারী অঙ্গটির কাজ লিখো, এরকম প্রশ্ন আসতে পারে, বা উদ্দীপকের সাথে মিল রেখে থাকতে পারে, যে আমরা যে সকল অঙ্গ দ্বারা কি করি, যে খাদ্যের স্বাদ অনুভব করে থাকি, সে অঙ্গের কাজ বর্ণনা করো, এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা কিসের কাজ লিখব? জিহ্বার কাজ লিখব। এরপরে প্রশ্ন থাকতে পারে, যেমন ধরো যে মাহিরের স্বাদ, তারপর হচ্ছে উল্লাস উচ্ছ্বাস, দুই ভাই যারা আছো, ধরো তোমরা দুইজন খুব মিষ্টি খেতে পছন্দ করো। এখানে মিষ্টি যে খেতে পছন্দ করো, এখন আমাদের দেহের কোন অংশের মাধ্যমে আমরা মিষ্টি স্বাদটা অনুভব করে থাকি, তার গঠন ও স্বাদ অঞ্চল বর্ণনা করে থাকো। এখন একটা অংশ যেমন বলা হয়েছে যে মিষ্টি স্বাদ অনুভবকারী অঙ্গের গঠন ও গঠন, কাজ বা স্বাদ অঞ্চল বর্ণনা করো। এখানে স্বাদ অঞ্চল বলতে তোমার মিষ্টি ছাড়াও আরও আছে, যেমন তেতু বা লবণাক্ত যে স্বাদ, বা নুনতার যে স্বাদ, তারপরে হচ্ছে যে টক, ঝাল, এগুলোর ক্ষেত্রেও ভিন্ন স্থান থেকে আমরা স্বাদ অনুভব করে থাকি। তো প্রিয় শিক্ষার্থী, এখানে যদি যে স্বাদ অনুভব করে অঙ্গের কাজগুলো লিখো, সেক্ষেত্রে আমরা কি ধরনের কিভাবে ব্যাখ্যা করব বা কি লিখব? সেখানে মানে জিহ্বার যে কাজ, 1 নম্বরের কথা বলছি, যে জিহ্বার যে কাজ, সে কাজগুলো আমরা লিখব। অর্থাৎ জিহ্বার কাজ কি? জিহ্বার কাজ হচ্ছে খাদ্যের স্বাদ গ্রহণ করা, তারপরে হচ্ছে খাদ্য গিলতে সাহায্য করে, খাদ্যবস্তুকে নেড়েচেড়ে দাঁতের নিকট পৌঁছে দেয়। এছাড়াও আরও আছে যে খাদ্যবস্তুটাকে লালা মিশ্রিত করে গলাৎকরণে অর্থাৎ গিলতে সহায়তা করে। আর এছাড়াও সবচেয়ে বড় যে কাজ, সেটা হচ্ছে আমরা যে আমাদের মনের ভাবগুলো প্রকাশ করে থাকি, সেটাও কিন্তু জিহ্বার নড়াচড়ার মাধ্যমে আমরা অনেক কথা বলে থাকি। কেমন? তো এইভাবেই 4-5টা কাজ উল্লেখ করে দিলে 2 নম্বরের জন্য যদি আসে, সেক্ষেত্রে 2-2ই থাকবে। এই ধরনের প্রশ্ন হয়ে থাকে। তারপরে দেখো জিহ্বার যে গঠন, এটা বইয়ে একটা চিত্র দেওয়া আছে। এটা আমি অবশ্য তোমাদেরকে চিত্র এঁকে এর আগেও একটা ক্লাস নিয়েছি জিহ্বার। তো সেখানে জিহ্বার গঠন কী লিখবা? যে জিহ্বা হচ্ছে মুখ গহ্বরে অবস্থিত লম্বা পেশিবহুল একটা অঙ্গ। এর উপরে একটা আস্তরণ আছে, যেটাকে স্বাদকোরক বলা হয়। তবে জিহ্বার মাঝখানের অংশে কিন্তু কোনো স্বাদকোরক থাকে না। সেজন্যই কিন্তু আমরা জিহ্বার মাঝখানের অংশ দিয়ে আমরা কোনো স্বাদ অনুভব করি না। তারপরে হচ্ছে যে স্বাদকোরক না থাকায় কিন্তু স্বাদ পাওয়া যায় না। তবে জিহ্বার একেবারে পিছনে এর অংশে বড় আকারের স্বাদকোরক থাকে, সেজন্য আমরা তিতা বা তিক্ত স্বাদ অনুভব করতে পারি।
আর তারপরে হচ্ছে যে খাদ্য পরিপাকের জন্য আমরা কিন্তু জিহ্বার প্রথম যে ভূমিকা সেটা কিন্তু খাদ্য পরিপাকের ক্ষেত্রে জিহ্বাই প্রথম ভূমিকা রেখে থাকে। সেজন্য আমরা কি বলবো যে জিহ্বার যত্ন কিভাবে নিব। আমরা জিহ্বার যত্ন কেন নিব? কারণ হচ্ছে আমরা জিহ্বার সাহায্যে খাদ্য গ্রহণ করে থাকি, পরিপাকের একটা বড় ধরনের ভূমিকা রাখে। অর্থাৎ আমরা যে জটিল খাবারগুলো খেয়ে থাকি, আমি এই 3 নাম্বার প্রশ্নের কথা বলছি যে জিহ্বার যত্ন কিভাবে নিব। এখন আমি প্রথমেই বলছি যে জিহ্বার যত্নটা কেন নিব। কারণ হচ্ছে যে জিহ্বার সাহায্যে যেহেতু আমরা পরিপাকের প্রথম স্টেপ পালন করে থাকি, যেমন আমরা যত কঠিন খাদ্যই গ্রহণ করি না কেন, জিহ্বা কিন্তু লালারসের সাথে খাদ্যটাকে মিশ্রিত করে উলট পালট করে আমাদের দাঁতের পাশে নিয়ে যায়, তারপরে দাঁত সেই শক্ত বস্তুটাকে চিবিয়ে টুকরো টুকরো করে ফেলে। তো এই যে দাঁত যে কাজ করে থাকে সেটা জিহ্বার সাহায্য না হলে করতে পারতো না। এখন এই জিহ্বা যত্ন নিতে গেলে কি করতে হবে, যে বড়রা তো মোটামুটি কিছু যত্ন করেই থাকে, যেমন দাঁত ব্রাশের সময় জিহ্বাটাকেও পরিষ্কার করে ফেলে, কিন্তু ছোটরা দেখা যায় যে তো অতটা বুঝে না। সেক্ষেত্রে কি করতে হবে, ছোটদের ক্ষেত্রে মানে বড়দের দায়িত্ব হচ্ছে ছোটদেরকে জিহ্বা পরিষ্কারে কিছুটা তাগিদ দেওয়া বলতে গেলে। কারণ জিহ্বায় যদি ময়লা থাকে বা আমরা যে খাবার খাই তার একটা পাতলা প্রলেপ লালার সাথে মিশ্রিত হয়ে সেটা জিহ্বার উপরেই কিন্তু পাতলা প্রলেপের মতো অবস্থান করে, আর সেটাতে ছত্রাক সংক্রমণ হয়ে থাকে। আর ছত্রাক সংক্রমণ হলে কিন্তু দেখা যায় দইয়ের মতো ছোট ছোট সাদা দাগ দেখা দিতে পারে। এছাড়াও আছে জ্বরের সময় জিহ্বার উপর একটা সাদা অথবা হলদে রঙেরও কি বলে পাতলা আস্তরণ বা পর্দা পড়তে পারে। সাদিয়া ইসলাম সালাম জানিয়েছ। ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া, তোমাদের জন্য আমি কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব, যে ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে বা হতে পারে। কেমন? কারণ তোমরা তো প্রথম সৃজনশীল পাচ্ছ। প্রথম সৃজনশীলের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় যে প্রশ্নটা ধরতে একটু জটিল লাগে বা বুঝতে পারো না, একে অন্যের সাথে বলাবলি শুরু করে দাও। তো সেজন্যই আমি এই প্রশ্নগুলোই দেখা যায় অন্যভাবেও আসতে পারে। সেটা কিন্তু প্রথম থেকে ক্লাসটা দেখে নিবা, যদিও তুমি মাঝখানে জয়েন হয়েছ। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে আবার প্রথম থেকে দেখে নিও। তো কী যেন বলছিলাম, যে জিহ্বার যত্নটা মূলত, তো জিহ্বার যত্নটা আসলে যদি জ্বর হলে যে সাদা বা হলদে রঙের একটা পাতলা আস্তরণ পরে, যেটাকে পর্দাও বলা হয়, সেটা কিভাবে পরিত্রাণ করা যায়, আর এই সময় আমরা কিভাবে যত্ন নিব। এই সময় যত্ন নিতে গেলে দেখা গেছে একটু কুসুম গরম পানির মধ্যে লবণ মিশিয়ে কুলকুচি করলে সেটাও অনেক ভালো ফল পাওয়া যায়। তবে যদি বেশি আকার ধারণ করে মুখের মধ্যে ঘায়ের সৃষ্টি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এখন পরের প্রশ্ন হচ্ছে, জিহ্বা একটি স্বাদ ইন্দ্রিয়। একটু খেয়াল করে দেখো, ঘুরে ঘুরে কিন্তু একই কথা আসতেছে, কিন্তু প্রশ্ন ভিন্ন রকম হয়ে থাকে। যেমন জিহ্বা কি কাজ করে থাকে, আমরা যে জিহ্বার যত্ন নিব কেন নিব, কারণ জিহ্বা এই কাজগুলো করে থাকে, সেজন্য আমরা জিহ্বার যত্ন নিব। এখন জিহ্বার গঠনটা কেমন? গঠনটা তোমরা একটা চিত্র এঁকে সেখানে পাশের 4টা স্বাদ ইন্দ্রিয়র কথা উল্লেখ করবা, এনাফ হয়ে যাবে। তারপরে জিহ্বার যত্নটা কীভাবে নিতে হবে, যে কুসুম গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে কুলকুচি করতে হবে। নর্মালি আমরা প্রতিদিন যেটা ব্রাশের সাথে জিহ্বাটাকেও হালকা একটু ব্রাশ করে নিলে সেই উপরের থেকে জমানো কোনো ময়লা অথবা রাতের খাবার থেকে জমে থাকা ময়লাটা পরিষ্কার হয়ে যায়। তবে যদি কোনো ঘা সংক্রান্ত কিছু হয়ে থাকে অথবা কোনো মাঝে মধ্যে দেখা যায় জিহ্বার তলদেশেও একটা ছোট দানার মতো পানির
কি বলে ফুসকার মতো দেখা যায়, এ ধরনের কিছু হয়ে থাকে। তো ফুসকার মতো হয়তো বা হঠাৎ করে যদি একটা দেখে দেয় তেমন সমস্যা না, কিন্তু যেটা ঘা আকারে হয়ে যায়, জিহ্বাটা লালচে হয়ে যায় বা কোনো খাবার গরম খাবার খাওয়া যায় না, জিহ্বায় ঘা হতে হতে ঠোঁটের পাশেও কিন্তু ঘা হয়ে যায়, সেটা এক ধরনের ভিটামিনের অভাবে হয়ে থাকে। তবে এই ধরনের কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবে। এখন এই যে বললাম স্বাদ অঞ্চল, এখন একটু খেয়াল করা 4 নম্বর প্রশ্ন, জিহ্বা একটি স্বাদ ইন্দ্রিয়, ব্যাখ্যা করো বা বর্ণনা করো, বা জিহ্বা একটি স্বাদ ইন্দ্রিয় কেন, বর্ণনা করো। এই ধরনের প্রশ্ন থাকতে পারে। এখন সৃজনশীল প্রশ্নের বেলায় একটা উদ্দীপক দিবে হয়তো বা 2-3 লাইনের, এরকম থাকতে পারে যে উল্লাস উচ্ছ্বাস খুব মিষ্টি খেতে পছন্দ করে, এই ধরনের দিয়ে যে ওরা বাইরে গেলে প্রায়ই মিষ্টি খায়, এরকম যদি থাকে। ও আচ্ছা, তুমি লিখছো লোডশেডিং ছিল তাই দেখতে পারোনি। আচ্ছা ঠিক আছে, আমাদের এই ন্যাশনাল কলেজ স্কুল পেজ, এটাতে কিন্তু ভিডিওগুলো থেকে যায়, তোমরা অবশ্যই সেখান থেকে যেটা মিসিং হয়ে যায় তোমরা সেখান থেকে পুনরায় দেখে নিবা, কেমন। এরপরে বলছিলাম যে জিহ্বা একটি স্বাদ ইন্দ্রিয়, কারণ হচ্ছে এর প্রধান কারণই হচ্ছে জিহ্বায় স্বাদ কোরক থাকে, সেজন্যই এটাকে স্বাদ কোরক বলা হয়ে থাকে। এখন স্বাদ কোরকটা কেমন, স্বাদ কোরকের কারণে কিন্তু আমরা বিভিন্ন খাবারগুলোর স্বাদ অনুভব করতে পারি, যেমন টক, মিষ্টি, ঝাল, তিতা, নোনতা এ ধরনের। তো সব কিছু আমরা জিহ্বার সাহায্যে স্বাদ অনুভব করতে পারি বলেই জিহ্বাকে স্বাদ ইন্দ্রিয় বলা হয়ে থাকে। অনেক সহজ। তারপরে জিহ্বা ভিন্ন স্থানে স্বাদ অনুভব করার কারণ হচ্ছে ওই যে স্বাদ কোরকের কারণে। আমি বললাম যে হয়তো এখানে 5টা প্রশ্ন, এখানে 3টা প্রশ্ন পড়লে 5টা এমনিতেই হয়ে যায়। তারপরে দেখা গেছে যে ভিন্ন স্থানে স্বাদ অনুভব করার কারণটা কি, কারণ হচ্ছে জিহ্বার আগার অংশে কি থাকে, মিষ্টি জাতীয়, জিহ্বার আগার অংশে মিষ্টি জাতীয় স্বাদ অনুভব করার কোরক থাকে, আর পাশে হচ্ছে লবণ ও টক, এবং গলার নিকটবর্তী সেখানে হচ্ছে তিতা স্বাদ অনুভবকারী, অর্থাৎ পশ্চাৎ অংশে, জিহ্বার পশ্চাৎ অংশে তিতা স্বাদ অনুভবকারী কোরক থাকে। আর এই স্বাদ কোরকের জন্য জিহ্বা ভিন্ন স্থানে ভিন্ন রকম স্বাদ অনুভব করে থাকে, কেমন। এটা হচ্ছে জিহ্বার ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন প্রকৃতির স্বাদ কোরকের উপস্থিতির কারণেই জিহ্বা ভিন্ন স্থানে ভিন্ন রকম স্বাদ অনুভব করে। মুনিয়া মাহি, এটা হচ্ছে জান্নাত ইসলাম মুনিয়া, সালাম জানিয়েছ, ওয়ালাইকুম আসসালাম। মুনিয়া আর হচ্ছে সাদিয়া, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো, না বুঝে থাকলে অথবা লেখা বোঝা যাচ্ছে না এই ধরনের কোনো থাকলে, অথবা কথা শোনা যাচ্ছে না, এরকম যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবে, কেমন। এরপরে এটা হচ্ছে জিহ্বার, এখানে তুমি যদি 5টা প্রশ্ন ভালো করে শিখতে পারো তাহলে জিহ্বার যে কোনো অংশ থেকে যে প্রশ্নই আসুক না কেন সেটা কিন্তু তুমি অবশ্যই পারবে। এখন জিহ্বা, এরপরে হচ্ছে ত্বক, এক্ষেত্রেও কিন্তু প্রশ্নটা এরকমই হয়ে থাকে, যেমন ত্বকের কাজ লিখো, ত্বকের গঠন আলোচনা করো, তারপর হচ্ছে ত্বকের যত্ন কিভাবে নিবে, তারপর হচ্ছে স্বাদ ইন্দ্রিয়ের সাথে তো মিলে না, এই ধরনের প্রশ্নগুলো, ত্বকের কয়টা স্তর থাকে। এখন ধরো যে কেউ যদি প্রশ্নগুলো বা সৃজনশীল একটা প্রশ্ন যদি থাকে যে ত্বকের অংশ নিয়ে, যে তুমি যে কোনো একটা নাম, যেমন হয়তো বা কি আছো, সাদিয়া আছো, মুনিয়া আছো, তোমাদের কথা বললে তো আবার তোমরা রাগ করতে পারো। হয়তো বা দেখো যে রিপার বাবা মা রিপাকে নিয়ে ডাক্তারের কাছে গেল, তার
দেহের একটা অংশে ছোট ছোট ফুসকুড়ি দেখা দিয়েছে। ডাক্তার তাকে দেখে কিছু ওষুধপত্র ও পরামর্শ দিলেন। এখন রিপার কোন অংশে, রিপার দেহের কোন অংশে ফুসকুড়ি দেখা দিয়েছে অথবা অ্যালার্জি দেখা দিয়েছে সেটাও উল্লেখ করা যায়, যে রিপার দেহের কোন অংশে অ্যালার্জি দেখা দিয়েছে, এই ধরনের প্রশ্ন থাকবে। অ্যালার্জি সাধারণত অবশ্যই ত্বকের মধ্যে হয়ে থাকে। তো এইভাবেই প্রশ্নগুলো হয়ে থাকে। তোমরা প্রশ্ন যখন পাও তখন ভালো করে চিন্তা করবে যে আসলে কিভাবে উত্তর দিবে। উত্তর যতক্ষণ পর্যন্ত তোমরা উত্তর লিখবে তার আগে, অর্থাৎ উত্তরটা যদি তোমার লিখতে 1 মিনিট লাগে, প্রশ্নটা যদি তুমি ধরতে না পারো অথবা মিডিয়াম হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি অবশ্যই প্রশ্নটা অন্তত 4 থেকে 5 বার পড়ে বইয়ের সাথে মেলানোর চেষ্টা করবে অথবা নিজের বাস্তবতার সাথে, যে এটা কোন অংশটার প্রশ্ন করা হয়েছে, আসলে এটা উত্তরটা কি হতে পারে। এই ধরনের প্রশ্ন হয়ে থাকে। যেমন কি বললাম, ত্বকের কাজ। ত্বক কি, প্রথমে এটা হতে পারে ত্বক কাকে বলে, কি বা কাকে বলে, ত্বকের সাধারণ কাজ। কাজ লিখো। ত্বকের, এটা একটু উপরের দিকে লিখি, ত্বকের কয়টি স্তর রয়েছে? প্রিয় শিক্ষার্থী, এখানে বলছিলাম যে ত্বকের কয়টি স্তর রয়েছে ও কি কি আলোচনা করো, বা ত্বকের গঠন। 4 নম্বর, গঠন আলোচনা করো। তারপরে হচ্ছে ত্বকের যত্ন, কিভাবে নিতে হয়। এখন আরেকটা প্রশ্ন প্রিয় শিক্ষার্থী, আমি বলেছিলাম, যে বললাম যে রিপার বাবা মা রিপাকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন কেন? রিপার দেহের একটা অংশে অ্যালার্জি বা ছোট ফুসকুড়ি দেখা দিয়েছে। ডাক্তার রিপাকে দেখে কিছু পরামর্শ দিলেন এবং কিছু ঔষধপত্র দিলেন। এখন এই যে রিপার, এখানে প্রশ্ন হতে পারে ক খ, তো ভিন্নধর্মী দুইটা জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন থাকে। তো ঘয়ের মধ্যে যে মূলত রিপার কি সমস্যা হয়েছে, রিপার দেহের কোন অংশে ফুসকুড়ি দেখা দিয়েছে, তার গঠন আলোচনা করো, এরকম যদি হয়ে থাকে তাহলে রিপার দেহের ত্বকে অ্যালার্জি হয়েছে বা ফুসকুড়ি হয়েছে, তার গঠন তুমি এখান থেকে, অর্থাৎ ত্বকের গঠনটা তুমি আলোচনা করবে। কেমন? এরপরে হচ্ছে এখানে ত্বকের যত্ন কিভাবে নিতে হয়, এটার সাথেও আরেকটু ভিন্নধর্মী থাকতে পারে। ওই যে রিপাকে যে ডাক্তার পরামর্শ দিলেন, অথবা রিপা তার দেহের, এই যে রিপার দেহে যে ফুসকুড়ি বা অ্যালার্জি হয়েছে, এটা কোন ধরনের রোগ? এটা হচ্ছে এক ধরনের চর্মরোগ। এই চর্মরোগ থেকে পরিত্রাণ পেতে রিপা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করবে? তাহলে এখানে প্রশ্নটা হতে পারে এইভাবে, যে চর্মরোগ যেহেতু হয়েছে, সে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধপত্র খাবে। এছাড়াও সে
ত্বকের যত্ন নেবে। এখন ত্বকের যত্নটা কিভাবে নিতে হয়? ত্বকের যে সাধারণ যত্ন সেটা তো নিবেই, যেহেতু তার দেহে একটা চর্মরোগ হয়ে গেছে, সেখানে আরেকটু বাড়তি যত্ন নিতে হবে, অর্থাৎ অ্যালার্জির যে ট্রিটমেন্ট সেটাও তাকে নিতে হবে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে ত্বক কী? ত্বক হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, অর্থাৎ আমাদের দেহের 5টা ইন্দ্রিয় অঙ্গের মধ্যে একটা হচ্ছে ত্বক, অর্থাৎ যার মাধ্যমে আমরা অনুভূতি পেয়ে থাকি, অনুভূতি জাগে, সেটাই হচ্ছে মূলত ত্বক। এখন প্রশ্ন হচ্ছে ত্বকের সাধারণ কাজ। তোমাদের বইতেও দেওয়া আছে, দেখো একটু, ত্বকের সাধারণ কাজ দেওয়া আছে। এখানে 5টা সাধারণ কাজ দেওয়া আছে। দেহের ভিতরের কোমল অংশকে বাইরের আঘাত, ঠান্ডা, গরম, রোদ ইত্যাদি থেকে রক্ষা করে। এটা হচ্ছে তোমাদের বইয়ে 47 পৃষ্ঠা, 2020 সালের বই। তারপর হচ্ছে দেহে রোগ জীবাণু ঢুকতে বাধা দেয়। এরপরে শরীর ঠান্ডা রাখে, গাম বের করে দিয়ে শরীরটাকে ঠান্ডা রাখে। তারপরে হচ্ছে সুস্থ রাখে। দেহের ভিতরের যে ক্ষতিকর পদার্থ, অর্থাৎ খনিজ জাতীয় ক্ষতিকর পদার্থ যেগুলো আছে, খনিজ বর্জ্য, সেগুলোকে বের করে দেয়। এরপরে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে দেহকে রক্ষা করে। তো প্রিয় শিক্ষার্থী, এ ছিল ত্বকের সাধারণ কাজ। এখন ত্বকের কয়টি স্তর রয়েছে? প্রিয় শিক্ষার্থী, ত্বকের 2টি স্তর আছে। একটা হচ্ছে বহিঃত্বক, আর একটা হচ্ছে অন্তত্বক। বহিঃত্বককে আবার বহিঃত্বককে আবার উপচর্ম বা বহিঃত্বককে উপচর্ম বলা হয়। এরপরে অন্তত্বককে অন্তঃচর্ম বলা হয়। এখন উপচর্ম কি? উপচর্ম হচ্ছে ত্বকের একটা বাইরের আবরণ, যেমন হাতের তালু, পায়ের তালুর চামড়া বা ত্বক খুব পুরু, আবার ঠোঁটের চামড়া খুব পাতলা। আর এই উপচর্ম থেকে লোম, চুল ও নখের উৎপত্তি হয়, অর্থাৎ বাইরের যে চামড়া বলা হয় যেটাকে, সেটাই হচ্ছে উপচর্ম। আর অন্তঃত্বকে কি থাকে? আপন। ওকে, প্রশ্ন থাকলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। অন্তত্বকে কি থাকে? রক্তনালী থাকে, স্নায়ু থাকে। এছাড়াও লোমের যে সেই মূল অংশটা থাকে, ঘর্মগ্রন্থি, তেল গ্রন্থি, বিভিন্ন গ্রন্থিগুলো থাকে, শ্বেত গ্রন্থি, এগুলো থাকে। লোমহীন স্থানে বা করতল, পদতলে শ্বেত গ্রন্থির সংখ্যা বেশি থাকে। এখন করতল আর পদতল কি? করতল হচ্ছে হাতের তালু। তোমাদেরকে এটা দেখিয়েছিলাম যে, অর্থাৎ হাতের যে এই অংশ, হাতের 2টা পৃষ্ঠ আছে, একটা উপরের পৃষ্ঠ আর একটা হচ্ছে নিচের পৃষ্ঠ। এই অংশটাতে দেখা যায় এই উপরের অংশ থেকে অনেকটা সাদা হয়ে থাকে। কারণ কি? এটা উপরের বর্ণটা যেমনই থাকুক, হয়তো কেউ ফর্সা, কেউ শ্যামবর্ণ, কেউ কালো থাকে, যেই থাকুক, হাতের তালুর অংশ দেখবা সবারটাই সাদা থাকে, কম বেশি হলেও সাদাই থাকে। তো এটার কারণ হচ্ছে হাতের তালুকে করতল বলা হয়, আর পায়ের তালু হচ্ছে পদতল। এই 2টা তলে শ্বেত গ্রন্থির সংখ্যা বেশি থাকে, সেজন্য এগুলো সাদা দেখায়। অনিমা ইসলাম, অনিমা থেকে, আচ্ছা, আপন জানিয়েছে, সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। কোনো প্রশ্ন আছে আপন? জান্নাত ইসলাম মুনিয়া, প্রশ্ন নাই কোনো না? সবই পারো, তাই তো? আচ্ছা, তো ত্বকের গঠনটা, ওই যে ত্বকের গঠন কি লিখবা? ত্বকের গঠন হচ্ছে ওই যে স্তর কয়টি, সেখান থেকেই লিখবা। ত্বক কাকে বলে সেটা লিখবা, ত্বক হচ্ছে কয়টা স্তরে আছে সেটা লিখবা, এবং 2টা স্তরের বর্ণনা দিবা। এটাই হচ্ছে ত্বকের গঠন।
এখন সহজ মনে হয়, তাই তো? ত্বকের যত্ন কিভাবে নিতে হয়? ত্বকের যত্ন নিতে গেলে প্রথমত হচ্ছে যে হাত মুখ ধোয়া, সেটা তো আছে, সমস্ত শরীর ধোয়া, অর্থাৎ গোসল করা, নিয়মিত গোসল করতে হবে। তারপরে এই গোসল করানোর মাধ্যমে কিন্তু অনেক রোগ জীবাণু থেকে ত্বকটা রক্ষা পেয়ে থাকে। তারপরে এখানে আরেকটু জিনিস আছে, দেখা গেছে যে একজনের তোয়ালে দুইজনে ইউজ করে, এই ধরনের না হয়ে অন্যের তোয়াল নিজে ব্যবহার করবে না, নিজেরটা অন্য কেউ দিবে না। তাহলে দেখা যায় যে রোগ জীবাণুটা অনেক সময় এই ভিজা অংশ বা ভিজা তোয়ালের মাধ্যমে ছড়াতে পারে, বা ছত্রাক জাতীয় কোনো রোগ জীবাণু ছড়াতে পারে। সেই জন্য একটু সাবধান থাকতে হবে, অর্থাৎ একজনের ব্যবহৃত জিনিস অন্য একজন ব্যবহার করবে না। এরপরে হচ্ছে ত্বকের মধ্যে যদি কোনো নানা রকম খুসপাসরা বা ফুসকুড়ি দেখা দেয় বা কোনো চর্মরোগ দেখা দেয়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মলম বা কোনো অয়েন্টমেন্ট জাতীয় কোনো কিছুই ব্যবহার করা যাবে না। কারণ হচ্ছে এখন অনেক ধোঁকাবাজের জায়গা, অনেকে অনেক কথা বলে বিভিন্ন রকম আজে বাজে ওষুধ দেয়। সেই জন্য নিজেকে সতর্ক রাখতে হবে। ত্বকের সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধপত্র ব্যবহার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের সৃজনশীল যেভাবেই হোক না কেন, তোমরা যদি এর আগে জিহ্বার 5টা প্রশ্ন দিয়েছিলাম, এবং এটা হচ্ছে ত্বকের 5টা প্রশ্ন। এগুলো যদি ভালো করে শিখে রাখো, তো এখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন অবশ্যই তোমরা ভালো অ্যান্সার করতে পারবে। কেমন? তো শিক্ষার্থী, এই ছিল আজকের ক্লাস। তো আজকে আর নয়, সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।